একবার বিপিএলে মনে আছে যে এই ক্রিস গেলকে 3 ম্যাচের জন্য আনা হচ্ছিল। সম্ভবত বরিশাল নিয়ে আসছিল 3 ম্যাচের জন্য। 3 ম্যাচের মধ্যে দুটো সেঞ্চুরি করলো, আরেকটাও বেশ ভালো ইনিংস খেলছিল এবং 3টা ম্যাচে জিতায় বের হয়ে গেল। এরকম ঘটনা কিন্তু আমরা বিপিএল এর টুকটাক আগে পরে বা প্রায়বারই দেখি, যে শুধু ফাইনাল খেলার জন্য বা শুধু প্লে অফগুলো খেলার জন্য একজন এরকম মহা তারকা খেলোয়াড়কে উড়ায় নিয়ে আসা হয়, বাড়তি পেমেন্ট দেওয়া হয়, দিয়ে বিমান খরচ দিয়ে বিশেষভাবে নিয়ে আসা হয়। আসার পরে ওই খেলোয়াড়টা তার প্রতিদানও দেন, কখনো কখনো সেঞ্চুরি মেরে দেন, বোলার হলে দারুণ একটা বোলিং করে ম্যাচ বের করে দেন। আমি এই সময়গুলোতে ভাবতাম যে এটা কত বড় একটা ব্যাপার যে ওরকম একটা খেলোয়াড় কোনো দেশে জন্মাইছে, যে খেলোয়াড়টাকে বিশেষ বরাদ্দ করে বিশেষ অনুমতি নিয়ে বিশেষ করে ফ্লাইটে নিয়ে আসা, যে আমাকে একটা ম্যাচ বের করে দেবে। এরকম একটা খেলোয়াড় আমাদের দেশে কি কখনো জন্মাবে? অ্যাট লাস্ট সেই খেলোয়াড়টাকে আমরা দেখতেছি চোখের সামনে। আমরা সেই খেলোয়াড়টার সময়ে বসবাস করতেছি বলে হয়তো ঠিক বুঝে উঠতে পারতেছি না যে এই জামানার সম্ভবত সবচেয়ে বড় হটকেক বাংলাদেশে জন্মায় গেছে। সেটা যে কোনো ফরম্যাটের বলেন, যেহেতু ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে কথা হয়, ফ্রাঞ্চাইজির হটকেক আমাদের নাহিদ রানা। আমি আপাতত বলি যে পেস উইথ ব্রেন, যাকে 1 ম্যাচের জন্য বিসিবির বিশেষ অনুমতি নিয়ে পেশোয়ার জালমে নিয়ে যায় পিএসএল খেলতে, ফাইনাল খেলতে, এবং সেখানে গিয়ে আমাদের নাহিদ রানা প্রমাণ করে আসেন যে আমি চ্যাম্পিয়ন, আমি চ্যাম্পিয়ন করতেই আসছি, চ্যাম্পিয়ন করতে পারি। নাহিদ রানা গতকাল রাতে কিভাবে পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করছেন সেটা তো আপনারা সবাই দেখছেন, যে কি ভয়ানক বোলিং করছেন। শুধু ভয়ানক জিনিসটা এখন আর তার সঙ্গে যায় না, মানে কি মেধাদীপ্ত বোলিং, কি মেধাদীপ্ত বোলিং। আমি নাহিদ রানার বোলিং নিয়ে একটু গল্প করি, মাঝে ফেসবুকে একটু লিখছিলাম যে নাহিদ রানা কেন বাকি সব এক্সপ্রেস বোলারের থেকেও একটু ডিফারেন্ট হয়ে গেল, মানে ঠিক কোন কোন জায়গাটায় সে নিজেকে আসলে এই সময়ের ওয়ান অফ দি বেস্ট ইউনিক বোলারে পরিণত করে ফেললো। এই জিনিসগুলো একটু গল্প করি যে আমরা কি সৌভাগ্যক্রমে কি দুর্দান্ত একটা অ্যাসেট পেয়ে গেছি। দেখেন, এক্সপ্রেস বোলারদের নিয়ে একটা কমন মিথ হচ্ছে যে তারা আসলে এই জিনিসটাকে খুব একটা ব্যবহার করে না, মাথাটাকে। তারা ওই গায়ের জোরে বল করে ডেকে হিট করে, ওই দিয়েই যা করার, মানে গতি দিয়ে ভয় দেওয়া, বড় জোর একটু ইয়র্কার করা, বড় জোর একটু বাউন্সার দেওয়া, এর বাইরে কিছু না। মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যে ওখানে খেলাটা খেলা যায়, এটা এক্সপ্রেস বোলারদের আবার করাও কঠিন। খুব বেশি মেধা টেধা দেখাইতে গেলে তো পেস নিয়ে অনেক কাজ করতে হয়, তখন আবার দেখা যায় বেসিক পেসে প্রভাব পড়ে গেছে, তখন ওই পেসের সঙ্গে আপোষ হয়ে যায় কিনা এই ভয়ে অনেকে মেধা খরচও করতে যায় না। কিন্তু নাহিদ রানা এই জায়গাটায় বেশ কিছুদিন ধরে নিজেকে অনন্য প্রমাণ করে যাচ্ছে, অনন্য। শুরুটা নাহিদ রানার যদি আপনি দেখেন একেবারে শুরুর দিকটা, তাহলে নাহিদ রানা একদম পেসার ছিল। তারপরে আস্তে আস্তে নাহিদ রানা যেটা করছে, নিজের নানা রকম ভেরিয়েশন যোগ করছে। সেই ভেরিয়েশন মানে এই না যে কোনো মিস্ট্রি অস্ত্র যোগ করছে, এমন না যে কাটার টাটার করে পাগল করে দিতে পারে এইরকম পেসের বোলারের সেটা সম্ভবও না, সেটা করে জরুরিও না। ইভেন তার মুভমেন্টও যে খুব মারাত্মক আকার ধারণ করছে তা না। কিন্তু এই যে পেসটা, এই নারকীয় পেসটা দিয়ে সে কিভাবে প্রচণ্ড মেধাদীপ্ত বোলিং করতে পারে সেই জিনিসটা সে শিখে ফেলছে। আপনি যদি কালকের ফাইনাল ম্যাচটার দিকে দেখেন, পিএসএল ফাইনাল, প্রথম ওভারটা সে পিটুনি খেলো, বোধহয় 13 রান খরচ করে ফেললো। এরপরে সে তার দ্বিতীয় উইকেট যেটা নিল, সেটাতে যেটা করলো যে মনে হলো যে সে বল কন্ট্রোল করতে পারতেছে না। পরপর দুটো ডেলিভারি করলো, যে দুটো ডেলিভারি ছিল বাউন্সার, ভয়ানক বাউন্সার, কিন্তু কন্ট্রোল না। মনে হচ্ছিল যে সে আউলা হয়ে গেছে, মানে একটু ক্ষেপেও গেছিল প্রথম ওভারে, ওই রানটা খরচ করা সব মিলে একটু ক্ষেপেও গেছিল, আসলেও ক্ষেপে গেছিল। মনে হচ্ছিল যে নাহিদ রানা একটু স্বভাবের বাইরে গিয়ে ক্ষেপে গেছে, সে কন্ট্রোলে নাই। কিন্তু কি করলো জিনিসটা দেখেন, ওই ফিল্ড সেট আপেই যেখানে পরপর দুটো বাউন্সার দিয়ে ব্যাটসম্যানকে ব্যাকফুটে পাঠিয়ে দিল এবং ফিল্ড সেট আপও একই রাখলো, ওই একই অ্যাকশানে তৃতীয় বলটা করলো ভয়ঙ্কর একটা ইয়র্কার, আরও বাড়তি পেস, সম্ভবত 148-এ স্টাম্প উড়ে গেল। ওই সময় ওয়াসিম আকরাম ধারাভাষ্যে, ওয়াসিম আকরাম ওই সময় বলতেছিলেন যে দিস ইজ কল্ড ইন্টেলিজেন্স বোলিং।
আপনি প্রথম দুটো ডেলিভারি দেখে মনে করবেন যে সে আসলে পাগল হয়ে গেছে, সে এখন একটার পর একটা বাউন্সার করবে, ফলে আপনি কমিটেডলি ব্যাকফুটেই খেলবেন। বিশেষত ফিল্ড সেট আপও চেঞ্জ করতেছে না, এবং ওই যে ক্যাচের জন্য একটা খেলোয়াড় রেখে দিছে যে বারবার বাউন্সার মারবো, যদি ক্যাচ আসে ব্যাটসম্যান ব্যাকফুটে কমিটেড হয়ে গেছে যে আর কিছু করবে না। রানা রানা যা করার করে ফেলছে এই ওভারে। না, রানা ওয়েট করতেছিল, রানার ওটা সেট আপ ছিল। রানা যেই দেখছে যে ও কমিটেড হয়ে গেছে ব্যাকফুটে, একটা ইয়র্কার মেরে দিছে সে। এই যে ওয়াসিম আকরামের মতো লোক, যিনি কিনা পেস বোলার, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় পেস বোলার, যিনি বলটাকে কথা বলাইছেন, যিনি ইন্টেলিজেন্স বোলিংয়ের পেস বোলিংয়ে শেষ কথা, সেই লোকটা কমেন্ট্রি বক্সে বসে বলতেছে যে দিস ইজ ইন্টেলিজেন্স বোলিং। আমার মনে হয় না যে এর পরে আর তেমন কিছু বলার দরকার আছে। আর ডমিনিক কর্ক তো তার ফ্যান বয় হয়ে গেছে। ডমিনিক কর্ক এই পুরো পিএসএল জুড়ে নাহিদ রানারে নিয়ে যা করতেছে, রীতিমতো তার সর্বোচ্চ যা সামর্থ্য সেই অনুযায়ী কাব্য করার চেষ্টা করতেছে। সেটা করতেই হবে, করতেই হবে। ওই যে যেটা বললাম যে পেস উইথ ব্রেন, সেই জিনিসটা কিভাবে ইউজ করতেছে দেখেন। সে প্রতিটা ম্যাচে এখন তার যে ইয়েটা দুর্বলতাটা যদি আপনি ভাবেন, নাহিদ রানা হচ্ছে খুব সিম্পল, পিকচার পারফেক্ট এবং প্রেডিক্টেবল একটা অ্যাকশনের ছেলে। নাহিদ রানার অ্যাকশন দেখে বেশিরভাগ ব্যাটসম্যানের মনে হওয়ার কথা যে আমি ওর বল পড়তে পারবো, প্রত্যেকটা বল পড়তে পারবো, যদি 155ও বল করে তাও পড়তে পারবো। এত স্মুথ অ্যাকশন এবং এত ভিজিবল অ্যাকশন। কিন্তু নাহিদ রানা কী করে, এই অ্যাকশনের মধ্যেই সে তার বলের পেস এবং লেন্থ এই দুইটাতে অসাধারণ কারিগরি করে। সে ওই একটা ডেক হিট করার জন্য বসে থাকে না। প্রত্যেকটা ডেলিভারি আপনি দেখবেন যে ম্যাক্রো লেভেলে হলেও লেন্থ অ্যাডজাস্ট করতেছে ব্যাটসম্যানের মুভমেন্ট অনুযায়ী। কখনো কখনো যে সেট আপ করার জন্য এক জায়গায় পরপর কয়েকটা হিট করে, তারপরেই সে লেন্থে চেঞ্জটা আনে। কখনো ফুলার করতেছে, কখনো শর্টার লেন্থে বল করতেছে, কখনো গুড লেন্থে বল করতেছে। এবং সেইটা আপনার এই আমার মুখে শুনে মনে হলো যতটা বড় বড় পার্থক্য তা না। ওর ফুলার আর গুড লেন্থ খুব মেলা ইয়ে করতেছে না, চেঞ্জ করতেছে না। যেটা বললাম ম্যাক্রো অ্যাডজাস্ট করতেছে, ম্যাক্রো অ্যাডজাস্ট খবর করে দিচ্ছে। আপনি যদি 145 প্লাস একটা বোলার, আপনি যদি পরপর দুটো ডেলিভারি, তিনটা ডেলিভারি, চারটা ডেলিভারি এরকম ম্যাক্রো অ্যাডজাস্ট করতে থাকেন, ব্যাটসম্যান টিকতে পারবে না। ব্যাটসম্যানের জন্য একটা অসহনীয় ব্যাপার হয়ে দাঁড়াবে। আরেকটা জিনিস আমি এর মাঝে ওই যে ফেসবুকে লিখছিলাম, এটা মূলত ডমিনিক কর্কের কাছ থেকেই জানছিলাম যে ওর ওই যে আর্মটা একটু হাইপার এক্সটেন্সিভ, ওইটার ফলে ও বলটারে স্কিড করাচ্ছে। ওর ওই যে বলটা রিলিজ পয়েন্ট একটু অন্য উঁচু বোলারদের চেয়ে একটু নিচে আনতেছে, এনে বলটাকে অনেকটা ফ্ল্যাট ট্রাজেক্টরিতে পাঠাচ্ছে। তারপরে যখন সে বলটা এরকম মাইক্রো অ্যাডজাস্ট করতেছে, আপনি এই বল খেলতেই পারবেন না, এই বল খেলতেই পারবেন না, আনপ্লেয়েবল হয়ে গেছে। এবং ওর বলের যে ফিলটা আসতেছে ব্যাটসম্যানদের কাছে ওই ফ্ল্যাট ট্রাজেক্টরির কারণে এবং হাইপার এক্সটেন্সিভ আর্মের কারণে বল উইকেটে পড়ে স্কিড করে আগায় যাচ্ছে। ফলে বলের পেস ফিল্ডটা ব্যাটসম্যানের জন্য অনেক মারাত্মক। ও 150-তে যে ডেলিভারিটা করতেছে ওইটা ব্যাটসম্যান ফিল করতেছে 155, ওরকম ভয়ানকভাবে গিয়ে তারা আঘাত করতেছে। এগুলো তো আছেই। এই গতকালকের ম্যাচেই যদি দেখেন, গতকালকে তার স্লোয়েস্ট ডেলিভারি ছিল 120। মানে এরকম একটা পেসার যে কিনা 146-7-8 এই জায়গার বোলার, এবং যাকে ধারাভাষ্যকাররা পরিচয় করা দিচ্ছেন হেয়ার কামস নাহিদ রানা উইথ 150 প্লাস স্পিড। এই যে তার বিজ্ঞাপনটা যে সে হচ্ছে 150 প্লাস বোলার, সে যখন স্লোয়ার মারতেছে দিব্যি 120-তে মারতেছে এবং সেটা কার্যকর। সেটা এমন না যে ফাজলামের জন্য মারতেছে, মানে কোনো কাজ হচ্ছে না। ওই একই অ্যাকশানে, একই রিদমে, একই ফিল্ড সেট আপে 120-এ মারতেছে, পরেরটাই 146, ব্যাটসম্যান আউলা যাচ্ছে। এই যে পেসের খেলাটা, ওর পক্ষে যা যা খেলা করা সম্ভব ও খেলতেছে খেলোয়াড়দের নিয়ে। আমি আরেকটা জিনিস খুব নোটিফাই করতেছি, এই যে পিএসএল এর ফাইনালের কথা যদি বাদ দেন, ফাইনালে তো বোধহয় 18টা ডট করছে। মাই গুডনেস, এটা হয়? একটা ফাইনাল খেলায় তো উড়াইয়ে নিয়ে গেছে, স্পেশালি এই ছেলে 18টা ডট করে দিছে টিমকে। আর কি লাগে, আর কি লাগে? লাগে নাকি আর কিচ্ছু লাগে না। উইকেটে তো 3টাই হয়ে যেত, ওই যে ছেলেটা অল্পের জন্য বেঁচে গেল, সাইম আয়ুব বোধহয় বেঁচে গেল অল্পের জন্য। যাই হোক, আমি আরেকটা জিনিস খুব নোটিস করতেছি,
সেটা হচ্ছে যে ও যে ফরম্যাট টু ফরম্যাট এত সুন্দর সুইচ করতেছে। এই ধরেন কদিন আগে ওয়ানডে খেললো, ওয়ানডেতে ওর ক্যারিয়ার সেরা বোলিং করলো, কয়েক ম্যাচের ব্যবধানে দুবার 5 উইকেট নিল। ও সে কি বিধ্বংসী বোলিং রে ভাই! মানে ওয়ানডের বেস্ট। ওয়ানডে ওর ওই সময় এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন ওয়ানডে খেলা হলো, দেখে মনে হলো যে এ মেড ফর ওয়ানডে। অথচ এর 6 মাস আগে মনে হচ্ছিল যে না, ও ওয়ানডেটা পারবে না। কয়েকটা মাত্র ওয়ানডে খেলেছে, খুব ভালো হচ্ছিল না। ওয়ানডেটা বুঝে ফেলছে। ওয়ানডে টি-20 হার লেন্থ একেবারেই আলাদা, এবং ওয়ানডেতে ওই মাইক্রো ম্যানেজমেন্টটা শিখে গেছে। ফলে ওয়ানডেতে ওকে খেলা যাচ্ছে না। টি-20তে তো আগে থেকে মাস্টারি অর্জন করছে। অথচ দেখেন ওয়ানডে খেলে ইমিডিয়েটলি আবার এর আগে খেলে আসলো পিএসএল, খেলে এসে ওয়ানডে খেললো, পিএসএলে দুর্দান্ত কাঁপায় আসলো, ওয়ানডেতে কাঁপালো। আবার এই সময়টা রেস্টে থাকার কথা ছিল, বিসিবি ওরে রেস্ট দিয়ে দিছিল, এবং পিএসএলে একবার এনওসি দিয়ে আবার উইথড্র করছে। পরে পিসিবির বিশেষ অনুরোধে শুধু ফাইনালে ছাড়ছে। মানে ওর কিন্তু প্রস্তুতি ছিল না, ফিজিক্যাল মেন্টাল কোনো প্রস্তুতি ছিল না যে হঠাৎ করে একটা টি-20 ম্যাচ খেলবে, পিএসএল ফাইনাল খেলবে। কিন্তু সেখানে গিয়ে একটা সেকেন্ডের লহমায় সে মানায় নিল। আবার দেখেন কালকে ওই ইয়ের কে যেন বলতেছিল, পেশোয়ার জালমেরি বোধহয় কে যেন বলতেছিল যে এই কদিন পরেই তো নাহিদ রানা টেস্ট খেলতে নামবে, আমি নিশ্চিত যে বাবর আজম ওর বল খেলতে চাইবে না। আসলেই তো তাই। এই যে পাকিস্তান দল অলরেডি বাংলাদেশে চলে আসছে। এই আজকে কথা বলতেছি 4 তারিখ মনে হয়। 5-6 তারপর দিনই টেস্ট শুরু। প্রথম টেস্ট মিরপুরে। বা অবশ্যই আমাদের টেস্টে এখন টেস্টে তো সে মূলত তো প্রথমে টেস্ট দিয়েই নিজের জাত চেনাইছে। ফলে সে টেস্টে তো থাকবেই, যদি কোনো অস্বাভাবিক কিছু না ঘটে। আবার টেস্টে গিয়ে অন্য রিদমে, অন্য চ্যানেলে, অন্য ডেকের অন্য পয়েন্টে তাকে হিট করতে হবে, এবং সে স্মুথলি এই ট্রানজিশনগুলো তার হচ্ছে। কোথাও আটকায় যাচ্ছে না, যে অনেকদিন টেস্ট খেলি না, আটকায় যাচ্ছি। এবং ফার্স্ট ক্লাস তো খুব একটা খেলার সুযোগ হয় না, ফলে যে ট্রানজিশনটা ওর সহজ হবে সে সুযোগ খেলে অন্তত পাচ্ছে না। তাহলে নিজেকে নিজে দ্রুততম রেডি করতেছে। অবশ্যই এখানে ওর যারা কোচ আছেন, ওকে যারা দেখভাল করতেছেন, তাদের একটা বড় ভূমিকা আছে, যে তারা দ্রুততম সময়ে ওকে রেডি করে দিচ্ছেন পরের ভার্সনের জন্য, নেক্সট যে ভার্সন খেলবে। কিন্তু নিজের মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি, ফিজিক্যাল অ্যাডাপ্টেবিলিটি এটা খুব মারাত্মক। মানে নাহিদকে আমি বলবো যে এই সময়ে পৃথিবীতে যত বোলার আছে, এক্সপ্রেস বোলার, তার মধ্যে সম্ভবত সবচেয়ে ইন্টেলিজেন্ট বোলার, সবচেয়ে মেধাবী বোলার। এই জায়গাটাই সে 1 নাম্বার হয়ে গেল। আমি কিন্তু 6 মাস আগেও নাহিদ রানাকে একজন এক্সপ্রেস বোলার হিসেবেই শুধু ভাবতাম। আমি না, সারা পৃথিবী ভাবতো যে নাহিদ রানা আমাদের জন্য অনেক বড় ব্যাপার, কিন্তু গ্লোবালি তো তার চ্যাম্পিয়ন হওয়ার কারণ নেই। কারণ গ্লোবালি এখনও তো 150 করতেছে এরকম বোলারের সংখ্যা একেবারে কম না। 150 তো অনেক বোলারই বল করতেছে, মানে অনেক, মানে না, কিন্তু সেটা ওই এক হাতে গুণে শেষ করা যাবে না, 5, 6, 7 এরকম হয়ে যাবে। প্রত্যেক দলেই একটা দুটো আছে 150+ বল করতেছে। কিন্তু নাহিদ রানা যে জায়গাটায় সবাইকে ছাড়া যাচ্ছে সেটা হচ্ছে মেধা। এই পেসের সঙ্গে এই ব্রেনটা খুব বেশি লোক ইউজ করতেছে না, এবং ভয়ানক অ্যাডাপ্টেবিলিটি। সেই জায়গাটায় আমাদের ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত আমাকে মুগ্ধ করে যাচ্ছে। শুধুমাত্র গত বিপিএল এর আগের বিপিএল একটু মিসম্যানেজমেন্ট হয়েছিল ওরা নিয়ে, সেটা কাটায় ফেলছে আমাদের ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্ট এখন পর্যন্ত, আমাদের 3টা টিমে 3 ক্যাপ্টেন বা একজন কোচ আছেন, বোর্ড আছে, নির্বাচকরা আছেন, এখনো পর্যন্ত নাহিদ রানার ম্যানেজমেন্ট খুব সুন্দর হচ্ছে। আমি আশা করি যে এই জায়গাটায় আমরা কোনো ঢিলামি করব না। এর আগ পর্যন্ত বারবার তো বলছি যে প্লিজ দেখেন, প্লিজ দেখেন। কিন্তু এখন আমি দেখতেছি যে তারা আমাদের চেয়ে এটা ভালো বুঝতেছেন, খুব সুন্দর ম্যানেজ হচ্ছে। এরপরেও তো নাহিদ যেটা বলে প্রায় প্রেস কনফারেন্সে, যে ভাই, সোলজার যুদ্ধ করতে গেলে গুলি খাইতেই পারে, ইনজুরি হতেই পারে। এটা তো মাথায় রাখতেই হবে যে একটা সিঙ্গেল ম্যাচ খেলতে গিয়েও কেউ ইনজুরিতে পড়তে পারে। ফ্রিক ইনজুরি হয় পৃথিবীতে কত, কিন্তু আমরা যেন রেডিনেসের কারণে কোনো ইনজুরিতে আর নাহিদ রানাকে পড়তে না দেখি। ক্লান্তিজনিত কোনো ইনজুরি যেন না হয়, অ্যাকশনজনিত কোনো ইনজুরি যেন না হয়। এগুলো তো প্রিভেনশন কোচদের হাতে, ম্যানেজমেন্টের হাতে। এগুলো এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে খুব ভালো, খুব ভালো। বিশেষত সম্প্রতি তার অ্যাকশন নিয়ে যে কাজগুলো করা হয়েছে, আমি জানি না এটা এক্স্যাক্টলি কে করছে, নাজমুল করছে নাকি আলমগীর ভাই করছেন, কিন্তু তার অ্যাকশন
আগের চেয়ে অনেক পিকচার পারফেক্ট হয়েছে, এটা তাকে আরও আগায় দিচ্ছে। এইটাই তার এখন সবচেয়ে বড় অ্যাসেট হয়ে দাঁড়াইছে। এবং এই জায়গাগুলোতে কোচদের কথা একবারের জন্যও ভুললে চলবে না, যে নাহিদ রানা আজকে যে এই যে দুনিয়া কাঁপাচ্ছে, এটা পেছনে এই মানুষগুলো দুর্দান্ত অবদান রেখে চলতেছে পেছনে। তা না হলে এটা সম্ভব ছিল না। আমরা টুকটাক 140+ বোলারের আগে যা পাইছি কাউরে ইউজ করতে পারি নাই। ওই মাশরাফি তালহা একসঙ্গে জোড়া ধরে আসলো, আমরা ইউজ করতে না পারে ওভার ইউজ করে দুজনরে শেষ করে দিলাম। তারপরে বেশ কিছুকাল পরে আমরা দেখলাম রাজীব আসলো। রাজীব এখনও পর্যন্ত লঙ্গার ভার্সানে আমাদের বেস্ট কুইক বোলার, কিন্তু রাজীবকে ইউজই করা গেল না। ওর জীবনটাও শৃঙ্খলায় আনা গেল না, বোলিংটাও শৃঙ্খলায় আনা গেল না। ফলে আমাদের এই প্রথম আমি দেখতেছি সবাই বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। শুধু নাহিদ বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন না, সবাই মিলে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। এই জিনিসটা টিকে থাক, এই জিনিসটা অব্যাহত থাক। নাহিদ রানা নিজের চ্যাম্পিয়নশিপটাকে আরও উঁচুতে নিয়ে যাক। নাহিদের জন্য অনেক শুভেচ্ছা।